ডাব্লিউডাব্লিউই গতকাল সার্ভাইভার সিরিজের জন্য একটা অফিসিয়াল পোস্টার পাবলিশ করেছে। আর এই পোস্টারে আমরা জন সিনা, রিয়া রিপ্লি, সিএম পাঙ্ক, কোডি রোডস এদেরকে তো দেখতে পাচ্ছি, এটা কমন ব্যাপার। কিন্তু আর কাকে দেখতে পাচ্ছি ভালো করে দেখো, সেন্টার অফ অ্যাট্রাকশন কে? আমাদের ওটিসি রোমান রেংস। তো ফাইনালি রোমান রেংস ডাব্লিউডাব্লিউর কোনো অ্যাডভার্টিজমেন্টে ফিরে এসেছে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস যেটা হতে চলেছে স্যান দিয়েগো থেকে, সেখানে আমাদের ওটিসি উপস্থিত থাকতে চলেছে। এবার অ্যানাউন্স যখন করে দিয়েছে, তার মানে রোমান রেংস এবার এলো বলে। এই তো এভলিউশন আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট যেতে দাও, তারপর তো সামার স্ল্যাম, আর সামার স্ল্যাম আস্তে আস্তে আমাদের রোমান রিংসের দেখা আমরা পেয়ে যাব। মানে অপেক্ষা আর মাত্র কিছু সপ্তাহের। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, আর কিছু সপ্তাহ অপেক্ষা করতে ক্ষতি কি? আর রোমান রিংস এখন পুরো বাঙালির দুর্গাপুজোর মতো হয়ে গেছে। মানে আসছে অপেক্ষা করছি, এইটাই মজার ব্যাপার। একবার যদি চলে আসে, তারপর কখন সময় কেটে যায় আর বোঝাই যায় না, তারপর আবার অপেক্ষার শুরু। যাই হোক, বাকি আজকে রতে কী হলো সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. যেহেতু সামনে আসছে এভলিউশন, তাই সেটাকে তো প্রমোট করতেই হবে। তাই আজকে শুরু করেছিল আমাদের মামি রিয়া রিপ্লি। আর রিয়া রিপ্লি বেসিক্যালি এখানে এসেছিল নাইট অফ চ্যাম্পিয়ন্সের ভিক্টরিকে সেলিব্রেট করতে, কিন্তু তাকে ইন্টারাপ্ট করে আমাদের ডাব্লিউডাব্লিউই ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইও স্কাই। এবার এইখানে না দেখে বোঝা যাচ্ছে যে ইও স্কাই পুরো কোডি রোডসের পাথেই চলছে। মানে একসময় যেমন কোডি রোডস চ্যাম্পিয়ন হয়ে আমাদের কেভিন ওয়েন্সকে চ্যালেঞ্জ করে দিয়েছিল একটা ম্যাচের জন্য, ঠিক সেইভাবে আজকে আমাদের ইও স্কাই, যে কিনা নিজে চ্যাম্পিয়ন, সে নিজে চ্যাম্পিয়ন হয়ে রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করে দিয়েছে একটা ম্যাচের জন্য। কারণ সে অ্যাডাম পিয়ার্সের কাছে শুনেছিল যে যেহেতু সে চ্যাম্পিয়ন, সে নিজের অপোনেন্টকে চুজ করতে পারে এভলিউশনের জন্য। তো সেই কারণে সে আর কি রিয়া রিপ্লিকে চুজ করেছে, বা বলা যায় রিয়া রিপ্লিকে এক প্রকার চ্যালেঞ্জ করেছে। এবার রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করলে রিয়া রিপ্লি তো সেটা অস্বীকার করবে না, তো রিয়া রিপ্লিও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর রিয়া রিপ্লি বলেছে যে সতর্ক থাকিস, তুই যেটা চাইছিস সেটার জন্য, কারণ এভলিউশনে আমি তোর জন্য আসছি। এই বলে এভলিউশনের প্রথম ম্যাচ যেটা অফিসিয়াল হয়ে গেছিলো, সেটা হচ্ছে ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবার দেখো কারা কারা এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড। বাকি আমরা আজকে নিউ ডে ভার্সেস জাজমেন্ট ডের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পেয়েছিলাম, ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেইখানে আমরা তো প্রায় ভুলেই গেছিলাম যে নিউ ডে এখন আমাদের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। তো সেটাকে মনে করানোর জন্য নিউ ডে আজকে এসেছিলো, কিন্তু হয়তো মনে না করালেই ভালো হতো, কারণ আজকে নিউ ডে এই চ্যাম্পিয়নশিপটা হেরে গেছে। আর জাজমেন্ট ডের ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনা হয়ে গেছে আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। এবার দেখা যাক আবার এই টাইটেলটার সাথে তারা কতদিন বসে থাকে। মানে যখনই জাজমেন্টের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আসে, তখন তো তারা সেটাকে ডিফেন্ড করে না, উল্টে নিয়ে বসে থাকে, প্রায় 100 দিন 200 দিন কেটে যায়, তারপর হয়তো একবার কি দুবার তারা ডিফেন্ড করে। তো দেখা যাক এইবার জাজমেন্টের সাথে ডাব্লিউডাব্লিউ কী করে, কিন্তু আপাতত তারা ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয়ে গেছে। আর চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে দেখে মনে হচ্ছে ফিন ব্যালারের ক্রিয়েটিভ মাইন্ডও একটু খুলে গেছে, কারণ আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স আর নিক অল্ডিসের মধ্যে কথা হচ্ছিল যে তারা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে কী করবে। কারণ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হলো আমাদের লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ, আর তার মধ্যে লিভ মর্গান তো ইনজিওর্ড হয়ে গেছে, এখন রাকেল রড্রিগুয়েজের কাছেই আছে। তো ফিন ব্যালার বলে যে দেখো ভাই, রাকেল রড্রিগুয়েজ অনেক খেটেছে, অনেক কষ্ট করেছে চ্যাম্পিয়নশিপটা পাওয়ার জন্য, আর লিভ যেহেতু এখন ইনজিওর্ড হয়ে গেছে, তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিও না, তার থেকে আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি যে তার একটা নতুন ট্যাগ টিম পার্টনার দিয়ে দাও। আর আমার মতে সেটা রকজেন হতে পারে, আর রকজেন আর রাকেল একটা ভালো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে তোমাদের জন্য, আর তোমরা তাদেরকে স্ম্যাকডাউন দুটো জায়গায় ইউজ করতে পারো। আর তারপর নিক অল্ডিস আর অ্যাডাম পিয়ার্স নিজেদের মধ্যে কথা বলে, আর ফিন ব্যালারকে জানায় যে ঠিক আছে, আমরা এই আইডিয়াটাকে মানছি, এটাকে অ্যালাউ করছি, কিন্তু রাকেল রড্রিগুয়েজ আর রকজেনকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণটা তারা কীভাবে করবে? এভলিউশনে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে ওমেন্সদের, আর সেটা হবে ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে রাকেল রড্রিগুয়েজ আর রকজেন পেরেস তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করবে একটা রয়ের টিমের এগেনস্টে, একটা স্ম্যাকডাউনের টিমের এগেনস্টে, আর একটা এনএক্সটির টিমের এগেনস্টে। আর তারা যদি তারপরে এই চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতে পারে, তখন তারা নিজেদেরকে প্রমাণ করে নেবে। তো ফিন ব্যালার রাজি হয়ে যায়, আর এইভাবে এভলিউশনের জন্য একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচও অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু এখনও অপোনেন্ট কারা হবে সেটা অ্যানাউন্স হয়নি, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো। কিন্তু এইভাবে
আজকে জাজমেন্টের প্রত্যেকটা মেম্বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনা হয়ে গেছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, ওই দিক থেকে আমাদের ডার্টি ডমিনিক মিস্ট্রিও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, আর রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজ হলো আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। মানে তাদের প্রত্যেকের কাছেই এখন চ্যাম্পিয়নশিপ আছে। আর তারপর তাদের যে ফটোটা বেরিয়ে এসেছে না, সেটা দেখতে অসাম লাগছে। কিন্তু এবার দেখতে হবে যে এই সবের উপর লিভ মর্গানের রিয়াকশনটা কি। যাই হোক না কেন, এভলিউশনের কথা যখন হচ্ছে তখন এটাও জানিয়ে রাখি যে এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য একটা ব্যাটেল রয়্যাল ম্যাচও অ্যানাউন্স হয়েছে, মানে অনেকটা রয়্যাল রাম্বল টাইপের। আর এই ম্যাচে যে জিতবে আর কি, তো সে একটা অপরচুনিটি পাবে ক্ল্যাশ অ্যাট প্যারিসে একটা চ্যাম্পিয়নশিপের জন্য। এছাড়া আমরা রয়ের সব থেকে ভালো ম্যাচ আজকে দেখতে পেয়েছি রুসেভ ভার্সেস সেমাসের মধ্যে। আর রুসেভও একটা ফোর্স আর সেমাসও একটা ফোর্স। আর সেমাস তো জানাই যায় ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গারের জন্য। যখন রুসেভ আর সেমাস দুজনের সামনে এসেছিল না, তখন বোঝা যাচ্ছিল দুটো পাওয়ার হাউস একে অপরের সামনে এসেছে। মানে রুসেভও সেমাসকে ফেলতে পারছে না, সেমাসও রুসেভকে ফেলতে পারছে না। তাদের দুজনের মধ্যে আমরা প্রায় জোরদার টক্কর দেখতে পাচ্ছি। আর এই ম্যাচে না দুজনের মধ্যে পুরো 50-50% চান্স ছিল জেতার। আর এই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম সেমাসও হার মানার পাত্র না, রুসেভও হার মানার পাত্র না। একটা সময় আমরা দেখেছিলাম যে সেমাস রুসেভকে 10 বিটস দিয়েছিল, আবার রুসেভ সেমাসকে অ্যাকুলেটে আটকে দিয়েছিল, যেখানে সেমাস রুসেভকে তুলে নিয়েছিল। সেই সময় সেটা দেখার মতো ছিল। কিন্তু আলটিমেটলি কোনো একটা তো ডিভাইডিং ফ্যাক্টর লাগতো দুজনকে আলাদা করার জন্য। তো আমরা দেখতে পাই রুসেভ এখানে একটা হিল ট্যাকটিক্স ইউজ করে, যেখানে আমরা দেখতে পাই সে টার্নবাকেলের যে রডটা সেটাকে এক্সপোজ করে আর সেমাসকে সেখানে ঠেলে দেয়। আর সেমাসের সেখানে একটু আঘাত লাগে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রুসেভ একটা লাথি মারে সেমাসের মাথায়। আর এইভাবে মানে এটা তার ফিনিশার আর কি, তো নামটা আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, সেইভাবে আর কি আমাদের রুসেভ সেমাসকে পিন করে দেয় আর এই ম্যাচটা জিতে যায়। তারপর সবাই রুসেভকে বু করছিল, কিন্তু রুসেভ তার এই ডাব্লিউডাব্লিউতে রিটার্নের পর মেবি সব থেকে বড় ম্যাচ আপাতত জিতে গেছে। কিন্তু এরপর রুসেভের সাথে কী হয় সেটা দেখার বিষয় হবে। কিন্তু দেখার বিষয় তো আজকে রয়ের ব্যাকস্টেজ থেকেও অনেক ছিল। যেমন আজকে আমরা রয়ের ব্যাকস্টেজে ডমিনিক মিস্ট্রিও আর এজে স্টাইলসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে এজে স্টাইলস তো ডমিনিকের পেছনে পড়ে আছে, কারণ এজে স্টাইলসের চাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। কিন্তু ডমিনিক এখন এজে স্টাইলসের থেকে বেছে বেছে বেড়াচ্ছে, কারণ ডমিনিক দেখিয়ে দিচ্ছে যে তার কাছে ডাক্তারি সার্টিফিকেট আছে, যে সে এখনও ক্লিয়ার হয়নি। আর সেটাকে এজে স্টাইলসকে পড়তেও বলে, তো সেটাকে পড়ে আর কি এজে স্টাইলস ডমিনিককে পাঙ্ক অ্যাসও বলে দেয়, যেটা একটা আর কি অপমান ছিল ডমিনিকের জন্য। কিন্তু ডমিনিক এটাও জানে যে অ্যাডাম পিয়ার্স বলেছে যে যতদিন না ডমিনিক মেডিকেলি ক্লিয়ার হচ্ছে ততদিনের মধ্যে যদি এজে স্টাইলস ডমিনিকের গায়ে হাত তোলে, তাহলে এজে স্টাইলস আর তার চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাবে না। তো এজে স্টাইলস চেয়েও এখন ডমিনিককে মারতে পারছে না, কিন্তু যখন ডমিনিক ক্লিয়ার হবে তখন তার জন্য সবার প্রথমে এজে স্টাইলসই আসতে চলেছে, সেটা আমরা পুরো ক্লিয়ারলি বুঝে গেছি। এছাড়া ইঞ্জুরির কথা যখন হচ্ছে তখন আমরা এটাও জানি যে চ্যাড গেবিল ইনজিওর্ড হয়ে গেছে। আর আজকে এটা অফিসিয়ালি জানানো হয় যে চ্যাড গেবিল এখন একটা সার্জারির জন্য যাবে, আর সেই কারণে চ্যাড গেবিল কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে, মানে কিছু মাসের জন্য আর কি। তো যেই সময়টা চ্যাড গেবিল থাকবে না, তখন অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে, যখন তুমি থাকবে না তাহলে এল গ্র্যান্ডে আমেরিকানো তো থাকতেই পারে। তো চ্যাড গেবিল জানায় যে এল গ্র্যান্ডে আমেরিকানো খুব বিজি মানুষ আর কি, সে হয়তো থাকতে পারবে না, কিন্তু দেখা যাক কী হয়। আর তারপরের একটা সেগমেন্টে আমরা এল গ্র্যান্ডে আমেরিকানোকেও দেখতে পাই, কিন্তু এটা তো চ্যাড গেবিল ছিল না। এবার এই এল গ্র্যান্ডে আমেরিকানোকে এবার আমরা এটাকে বলতে পারি এল গ্র্যান্ডে কাইজিরানো, কারণ এটা সম্ভবত লুডুইক কাইজার। যাই হোক না কেন, এল গ্র্যান্ডে আমেরিকানোর এই স্টোরি লাইনটাকে ডাব্লিউডাব্লিউ আরও আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখে ভালো লাগছে যে চ্যাড গেবিল ছাড়াও আরও বাকি সুপারস্টারদেরকেও এই গিমিকটা দেওয়া সম্ভব হচ্ছে, কারণ এখনও আমরা ক্লিয়ারলি জানি না যে কে আসলে এই এল গ্র্যান্ডে আমেরিকানো। আমরা শুধু অ্যাজিউম করতে পারি যে এটা হয়তো চ্যাড গেবিল বা এটা হয়তো লুডুইক কাইজার, কিন্তু আমরা এখনও ক্লিয়ারলি জানি না যে অ্যাকচুয়ালি এই মাস্কের ভেতরে কে আছে। এছাড়া আমরা ক্যারিয়ান ক্রসকেও দেখেছিলাম যে তাদের থেকে সরেই যখন আর কি স্যামিজেনের ইন্টারভিউ নিতে যাওয়া হচ্ছিল, তখন ক্যারিয়ান ক্রস ব্যাক স্টেজে স্যামিজেনকে অ্যাটাক করে দেয়, একটা লোহার রড দিয়ে তার পেটে আঘাত করে। আর এমনিও স্যামিজেনের আজকে মেইন ইভেন্টে ম্যাচ ছিল, কিন্তু তার আগে স্যামিজেন আঘাত পেয়ে যায়, তো স্বাভাবিক একটা ইঞ্জুরি অ্যাঙ্গেল স্যামিজেনেরও দেখানো যেত। কিন্তু এখনও এটা দেখে বোঝা যাচ্ছে যে ক্যারিয়ান ক্রস আর স্যামিজেনের মধ্যে ফিউড শেষ হয়নি। আর এখনও আমি সেই বলছিলাম না যে স্যামিজেন কিছু একটা মিথ্যে কথা বলছে, আর ক্যারিয়ান ক্রস সেটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে স্যামিজেন মিথ্যে বলছে। তো সেই স্টোরিটাই চলছে, কারণ স্যামিজেনকে এখনও ক্যারিয়ান ক্রস এটাই বলে যাচ্ছে যে তুই স্বীকার কর। এবার কী স্বীকার করাতে চাইছে সেটা তো আমরা আরও আগত দিনগুলোই জানতে পারবো, কারণ এটাই হচ্ছে এদের মধ্যে মেন স্টোরি লাইন। তারপর রতে আমরা দেখতে পাই আমাদের রিং জেনারেল গুন্থারকে, যেখানে গুন্থার আজকে এসেছিল গোল্ডবার্গকে নিয়ে কথা বলতে, কারণ তার আগে গোল্ডবার্গের একটা প্রোমো প্যাকেজ দেখানো হয়েছিল, যেখানে পুরো গোল্ডবার্গের কেরিয়ারকে দেখানো হচ্ছিল। এবার গুন্থার বলে যে আমরা দেখলাম এই প্রোমোটায় গোল্ডবার্গ কতটা ডমিনেন্ট ছিল, কিভাবে সবাই গোল্ডবার্গকে ভয় করতো আর গোল্ডবার্গ কীভাবে সবাইকে হারাতো।
কিন্তু যেইভাবে এই প্রোমো প্যাকেজটা 3 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, গোল্ডবার্গের ম্যাচগুলো ওরকম 3 মিনিটের মধ্যেই সাম আপ হয়ে যায়। আর আমিও সেটার ক্যাপেবল, কারণ আমিও চাইলে গোল্ডবার্গকে 3 মিনিটের মধ্যে হারিয়ে দিতে পারি, আর কোনো চান্সই নেই গোল্ডবার্গের কাছে আমাকে হারানোর মতো। কিন্তু তবু আমি এটা করবো না, কারণ আমার এটা মোটিভ না। আমি যাচ্ছি এখানে গোল্ডবার্গকে বুলি করতে। আর গোল্ডবার্গ একটা ইন্টারভিউতে বলেছিল না যে সে নাকি বুলিদেরকে পছন্দ করে না, তাহলে গোল্ডবার্গ খুব ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, কারণ আমি গোল্ডবার্গকে বুলি করতে চলেছি। আর আমি আমার পুরো সময় নেব, আমি 3 মিনিটের মধ্যে গোল্ডবার্গকে হারাবো না। আর তারপর যখন আমি গোল্ডবার্গকে পুরো অপমান করে শায়েস্তা করে এটা দেখিয়ে দেবো যে গোল্ডবার্গের কাছে কখনো ছিলই না, কারণ সবাই বলে না ইউ স্টিল গট ইট, ইউ স্টিল গট ইট, কিন্তু গোল্ডবার্গের কাছে আমি এটা মানে গোল্ডবার্গের সাথে ম্যাচ করে আমি এটা প্রমাণ করে দেবো যে গোল্ডবার্গ নেভার হ্যাড ইট, মানে গোল্ডবার্গের কাছে কখনো সেই ক্যাপাবিলিটি ছিলই না যে সে গুন্থারের মতো সুপারস্টারদেরকে হারাতে পারে। তো তারপর যখন আমি গোল্ডবার্গকে হারিয়ে দেবো, তখন আমি একটা ডায়লগ বলবো, আর সেটা হচ্ছে হু ইজ নেক্সট, মানে আমার এই চ্যাম্পিয়নশিপের জন্য তারপরে কে আসতে চলেছে। এইটা যখন গুন্থার বলছিল, তখন আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে সেথ ফ্রিকিন রলেন্স উইথ হিজ ব্র্যান্ড নিউ অসম সুন্দর দেখতে মানি ইন দ্য ব্যাংক। আর এই মানি ইন দ্য ব্যাংকটাকে দেখতে সত্যি সুন্দর তো লাগছে। আর এটা হলো সেথ রলেন্সের নিজস্ব বা কাস্টম মানি ইন দ্য ব্যাংক। আর এইটার থেকে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেছে যে সেথ রলেন্স এখন তো ক্যাশ ইন করছে না, কারণ ডাব্লিউডাব্লিউই এই মানি ইন দ্য ব্যাংকটাকে মার্কেট তো করবেই। তো আপাতত এই কয়েকদিনের মধ্যে সেথ রলেন্সের ক্যাশ ইন আমরা দেখতে পাবো না। সেথ রলেন্স যখন ক্যাশ ইন করবে তখন সেটা কোনো একটা স্পেশাল মোমেন্টে গিয়েই করবে। যাই হোক না কেন, সেথ রলেন্স এখানে আসে আর গান্থার ভাবে সেথ রলেন্স গান্থারকে চ্যালেঞ্জ করতে এসেছে, কিন্তু সেথ রলেন্স অ্যাকচুয়ালি এসেছিল গান্থারকে কংগ্রাচুলেট করতে, কারণ জবের থেকে গান্থার চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আবার জেউসোকে হারিয়ে তারপর থেকে নাকি সেথ রলেন্স পল হেমনের আর গান্থারকে দেখতে পায়নি। কিন্তু সেথ রলেন্স তারপর গান্থারকে এটাও বলে যে তোর এটাও মাথায় রাখা উচিত যে যখন আমি মিস্টার মানি ইন দ্য ব্যাংক হয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দুটো চ্যাম্পিয়ন্সকেই সতর্ক থাকতে হবে আমার থেকে, কারণ আমি যে কোনো চ্যাম্পিয়নের জন্যই আসতে পারি। তো এই কথা বলতে বলতেই আমরা দেখি যে সেখানে চলে আসে CM পাঙ্ক, কারণ তার আগে গান্থার বলেছিল যে আমার কষ্ট হয় তুই এত দূরে গেছিলি প্লেনে করে, মানে সৌদি আরবে গেছিলি, কিন্তু তারপরও তুই যেটার জন্য গেছিলি সেটা করতে পারিসনি আর কি। মানে গান্থার ভেবেছিল সেথ রলেন্স হয়তো মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে গেছিলো, কিন্তু সেথ রলেন্স বলে যে দেখ তোর হয়তো মনে হতে পারে আমি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার মোটিভ সেটা ছিল না। কারণ তোর একটা কথা মনে রাখা উচিত যে যখন CM পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছিল বা জবের থেকে CM পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছিল, তখন আমি CM পাঙ্ককে একটা কথা বলেছিলাম যে যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন তুই চ্যাম্পিয়ন হতে পারবি না। আর আমি সেটাই করতে গেছিলাম, আর আমি আমার সেই মোটিভটাকেই কমপ্লিট করতে গেছিলাম, আর যেটা কমপ্লিট হয়েওছে। আর এই বলতে বলতে সেখানে বেরিয়ে আসে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। আর আজকে CM পাঙ্ক মুখে কোনো কথা বলে না, CM পাঙ্ক বলে হাত থাকতে মুখে কেন, ডিরেক্ট তাদের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। আর এই ব্রল করতে করতে আমরা দেখি যে আজকে সেথ রলেন্স সেখান থেকে পালিয়ে যায়। এবার সেথ রলেন্স তো পালিয়ে গেছিলো, তো CM পাঙ্ক বলে আমি ওই রিংয়ে থেকে কী করবো। তো CM পাঙ্ক যখন বেরাতে যায় তখন গান্থার CM পাঙ্কের হাত ধরে টানে, কিন্তু CM পাঙ্কের মাথা আজকে খুবই গরম ছিল, CM পাঙ্ক ধাক্কা মেরে গুন্থারকে ফেলে দেয়। আর এরপর বোঝাই যাচ্ছে যে গান্থার আর CM পাঙ্কের মধ্যে ফিউচারে কিছু না কিছু হতে চলেছে, কারণ গান্থার তো এত সহজে সব কিছু ভুলে যাবে না। যাই হোক না কেন, ওই দিক থেকে সেথ রলেন্স তো খুব মজা পেতে থাকে যে এইসব রিংয়ের মধ্যে কী হচ্ছে, কিন্তু পেছন থেকে আমরা দেখতে পাই চলে আসে LA নাইট। আর তারপর আমরা LA নাইট আর সেথ রলেন্সের মধ্যে একটা ব্রল দেখতে পাই, তারা ওইখান থেকে মারপিট করতে করতে পুরো অডিয়েন্সের মধ্যে যায়, যেখানে পুরো ব্যাক স্টেজ এরিয়া চলে যায়, যেখানে আর কি ডাব্লিউডাব্লিউ সব মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছিল, সেই জায়গায় গিয়ে মারপিট করে। আর লাস্টে আমরা ব্যাক স্টেজ আরেকটা সেগমেন্টও দেখতে পাই, যেখানে আর কি CM পাঙ্ক আর LA নাইটের মুখোমুখি হয়েছিল। তো সেখানে CM পাঙ্ক বলে যে তুই যা ইচ্ছা কর না কেন, কিন্তু সেথ রলেন্সকে আমার জন্য ছেড়ে দেয়, কারণ ও হলো আমার টার্গেট। কিন্তু তখন LA নাইট বলে যে হয়তো তোর টার্গেট হতে পারে, কিন্তু তোর এটা জেনে রাখা উচিত স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমার আর সেথ রলেন্সের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। তো এখন আমি হলাম লাইন, আর তুই যদি বলিস যে তুই আমার আগে লাইনে দাঁড়িয়ে আছিস তাহলে সেটা পুরোপুরি ভুল কথা, কারণ আমরা এটাও জেনে গেছি যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য LA নাইট ভার্সেস সেথ রলেন্সের ম্যাচ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এখান থেকে। তো এরপর CM পাঙ্ককে আরেকটু অপেক্ষা তো করতেই হবে সেথ রলেন্সকে পাওয়ার জন্য। তাছাড়া আমরা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য বেলি ভার্সেস লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ নতুন কিছু করার চেষ্টা করেছে, কারণ এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে যখন বেলি আর কি লায়রা ভ্যালকাইরিয়াকে পিন করতে যায়, তখন বেলিরও কাঁধ মানে ম্যাটের সাথে লেগেছিল, আর ওই দিক থেকে আমাদের লায়রা ভ্যালকাইরিয়ারও কাঁধ মানে শোল্ডার মানে ম্যাটের সাথে লেগেছিল। আর রেফারি সেই অবস্থায় 1 2 3 পিন করে দেয়। আর তারপর রেফারি বুঝতে পারে না যে এখানে উইনার কাকে ডিক্লেয়ার করবে, তো ম্যাচটাকে সে ড্র করিয়ে দেয়। আর ম্যাচটাকে যখন ড্র করিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি যে ক্লিয়ার উইনার তো এখানে বেরালো না। তো তখন বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া আবার নিজেদের মধ্যে ব্রল করতে শুরু করে দেয়, মানে তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল দেখে মনে হচ্ছে সেই বন্ধুত্বটা পুরোপুরি শেষ হয়ে গেছে একটা চ্যাম্পিয়নশিপের জন্য। তো তারপর ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে যে তার মানে বেকি লিঞ্চের খুব আনন্দ পাওয়া উচিত, কারণ কোন নাম্বার 1 কন্টেন্ডার বেরালোই না। কিন্তু ডাব্লিউডাব্লিউ আমরা এতটা বোকা না, আমরা জানি যে যখন এই টাইপের সিচুয়েশন আসে তখন চ্যাম্পিয়নের কপাল আরও বেশি পুড়ে যায়, কারণ এরপর আমরা জানি কী হতে চলেছে এভলিউশনে।
বা এভলিউশনের পরে বা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে বা সামার স্ল্যামে। এরপর বেকি লিঞ্চকে বেলি আর লাইরা ভ্যালকাইরিয়া দুজনকেই ফেস করতে হবে একটা ট্রিপল থ্রেট ম্যাচ, আর এটাই বেকি লিঞ্চের ফিউচারও হতে চলেছে। যাই হোক, তারপর চলে আসা যাক রয়ের মেন ইভেন্টে, যেখানে একটা ট্যাগ টিম ম্যাচ ছিল আর কি, যেখানে একটা টিমে ছিল পেন্টা আর স্যামি জেন, আর আরেকটা টিমে ছিল ব্রন। আর ব্রন মানে হচ্ছে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার, সেথ রলিন্সের সাঙ্গপাঙ্গ আর কি। তো যেহেতু স্যামিজেনকে দেখানো হয়েছিল যে স্যামিজেনের পেটে লোহার রডের বাড়ি লেগেছে আর কি, তো স্যামিজেনের পেট আগের থেকে ইনজিওর্ড ছিল, তো সেটার তো ফায়দা তুলতোই ব্রনের টিম। তো ম্যাচটা শুরু হয়, এবার যেহেতু ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের টিম, তার মানে বুঝতেই পারছো ডমিনেন্স কতটা হতে পারে। আর আমাদের পেনটা হচ্ছে ওই দিক থেকে সঞ্জীবনী, মানে পেনটা যখনই মার খায় তখনই উঠে দাঁড়ায়। তো ম্যাচটা একটা মানে বলবো ঠিকঠাক ম্যাচ ছিল, মেন ইভেন্টের জন্য দেখার মতো ম্যাচ ছিল। এই ম্যাচে অনেক ভালো ভালো মোমেন্ট ছিল, বিশেষ করে স্যামিজেন আর পেন্টার যে সিকোয়েন্সগুলো ছিল সেগুলো দুর্দান্ত ছিল। ওই দিক থেকে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের পাওয়ারও দেখার মতো ছিল, যে তারা যেভাবে তুলে তুলে তাদের দুজনকে ফেলছিল। অনেক সময় মনে হয়েছিল যে হয়তো একটা টিম জিতে যেতে চলেছে, কিন্তু তখন আমরা দেখেছিলাম যে পিনটা ব্রেক করা হয়। তো দুটো টিমের তরফ থেকেই সেটা হয়েছে, কিন্তু আলটিমেটলি পল হেমন এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, কিন্তু সেটাতেও কোনো লাভের লাভ কিছু হয় না। তো আলটিমেটলি আমরা দেখতে পাই ওই যে স্যামিজেনের ইঞ্জুরিটা ছিল সেটাকেই কাজে লাগানো হয়েছে। তো ক্লিয়ার তো কাউকে এখানে হারালে তাদের ক্যারেক্টারটাকে একটু নিচে মনে হতো, তো স্যামিজেনের ইঞ্জুরিটাকে এখানে কাজে লাগিয়েছে। আর দেখানো হয়েছে যে যখন ব্রন ব্রিকার আলটিমেটলি স্যামিজেনকে একটা স্পিয়ার মেরে দিতে সক্ষম হয়, তখন স্যামিজেনকে পিন করে ব্রনের টিম এই ম্যাচটাকে জিতে যায়। আর তারপর যখন ম্যাচের শেষে আমাদের পেনটা স্যামিজেনকে চেক করতে আসে, তখন আমরা দেখতে পাই ব্রনসন রিড আর ব্রন ব্রিকার তাদেরকে দুদিক থেকে ঘিরে নেয়। আর তারপর ব্রন ব্রিকার পেনটাকে দিয়ে দেয় একটা স্পিয়ার, আর ব্রনসন রিড তারপর সুনামি বলে চিৎকার করে, আর একটা সুনামি দিতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় চলে আসে আমাদের মেন ইভেন্ট, যে উসো উইথ এ চিয়ার। তো চিয়ার নিয়ে যে উসো আসে, সবার প্রথমে ব্রন ব্রিকার তাকে মারতে যায়, কিন্তু চিয়ারের বাড়ি সে খায়। তারপর সে রিংয়ে যায়, ব্রনসন রিডকে পেটায়, ব্রনসন রিডকে চিয়ারের বাড়ি মারে। তো লাস্টে পলেমান দেখতে পায় যে সিচুয়েশন খুব একটা ভালো না, তো ব্রন ব্রিকার ব্রনসন রিডকে সেখান থেকে ডেকে নেয়। আর লাস্টে আমরা যে উসো, পেন্টা আর স্যামিজেনকে স্ট্যান্ড টল করতে দেখতে পাই। কিন্তু এই ম্যাচের শুরুতে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, যেখানে আমাদের পল হেমন কোনো একটা প্ল্যান বি এর কথা বলছিল, এবার সেই প্ল্যান বি কি সেটা পল হেমন বলতেই যাচ্ছিল, কিন্তু তখন ব্রন ব্রিকার মানে তাকে আটকে দেয়। আর ব্রন ব্রিকার বলে এখানে একটাই প্ল্যান আছে, সেটা হলো আমি আর ব্রনসন রিড দুজন আমাদের অপোনেন্টকে সায়স্তা করবো আর কি। তো দেখা যাক প্ল্যান বি কি, এখনও সেটা রিভিল হয়নি, কিন্তু সেথ রলিন্সের মাথায় কিছু না কিছু প্ল্যান বি তো আছে। এর আগের বার যখন আমরা প্ল্যান বি এর কথা শুনেছিলাম, তখন আমাদের শিল্ড ভেঙে গেছিলো। তো এইবার সেই বড় মুভটা কি হতে চলেছে সেটাও একটা দেখার বিষয় হবে। তো ওভারঅল যদি আজকে রয়ের কথা বলা হয়, তাহলে আজকে দেখার মতো ছিল, মানে বোরিং লাগবে না তোমাদের। বিশেষ করে সেমাস আর রুসেভের ম্যাচটাও তোমরা দেখতে পারো, সেটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। বাকি ওভারঅল যেমন বললাম দেখার মতো ছিল, আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আর নেক্সট উইক থেকে স্ম্যাকডাউনও দেখার মতো হয়ে যাবে, কারণ সেটাও হতে চলেছে 2 ঘন্টার এবার থেকে। তো সেটা পরের কথা, কিন্তু আপাতত তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।